অতি সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি যে জমিয়তে উলামা ইসলাম আপনাদের যে দল রয়েছে এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আপনাদের একটি মিটিং হয়েছে, সেখানে আপনাদের সভাপতিও ছিলেন, আপনিও ছিলেন, আমরা দেখতে পেয়েছি। তো এখানে কি আসলে বিএনপি কি আপনাদের জন্য কিছু আসন ছেড়ে দিবে কিনা এবং বিএনপির সাথে আপনাদের আগামী নির্বাচনে জোট হবে কিনা এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মৌলিকভাবে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল জাতিসংঘের মানবাধিকার অফিস অথবা কমিশন নিয়ে বর্তমান সরকার যে লুকোচুরি খেলেছেন এবং তারা নিজেদের একগুয়েমি করেই এক ধরনের এই অনুমতি অলরেডি দিয়ে দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈঠক করা এবং তাদেরকেও এই বিষয়টা নিয়ে সজাগ করে তোলা, তাদের মতামত জানা এবং জানানো, এটা তারই ধারাবাহিকতায় বিএনপির সাথেও বসা হয়েছে। বিএনপির আগেও আর দুইটা বা তিনটা দলের সাথে বসা হয়েছে এবং আরও সামনের দিকেও বসা হবে। এই বিষয়টা কেন যেন সকলেই মনে হচ্ছে যেন কিছুটা শিথিলতার সাথে নিচ্ছেন। এই জন্য এই বিষয়টাকে যেন এর গুরুত্ব, এর ক্ষতির দিকগুলো নিয়ে জমিয়ত উলামা ইসলাম যথেষ্ট উদ্বিগ্ন এখনো। তাই বিষয়টাকে নিয়ে গতকালকেও গত বৃহস্পতিবার সকল জেলাতেই আমাদের জমিয়তের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এই আন্দোলনটাকে আগায় নিতে হবে, এই জন্যই আলোচনার ব্যবস্থা সেই ধারাবাহিকতা বিএনপির সাথেও হয়েছে। এই বিষয়টাই মৌলিকভাবে আলোচনা করার ছিল। এরপরে সমসাময়িক নির্বাচন, জোট, এগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং কোনো না কোনো তো কোনো একটা জোটে তো যাবেই। সেক্ষেত্রে সামনের সময়গুলো বলে দেবে। তবে অযৌক্তিক কোনো ধরনের আবেগের উপরে নির্ভর করে অযৌক্তিক কোনো জোট জমিয়ত উলামা ইসলাম করবে না। জমিয়ত উলামা ইসলাম অত্যন্ত ধীর সুস্থে চিন্তা ভাবনা করেই জোটের সম্পর্কে সিদ্ধান্ত নেবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে আপনি জানেন যে গতকালকে গাজীপুর দুজন সাংবাদিককে, একজনকে হত্যা করা হয়েছে জবাই করে, মানুষের সামনেই চাঁদাবাজরা হত্যা করেছেন। আরেকজনকে আমরা দেখেছি যে ইট দিয়ে তার শরীরকে থেতলিয়ে দেওয়া হয়েছে। তো এই যে আইন শৃঙ্খলার কি এটি অবনতি কিনা আপনি কি মনে করেন একজন রাজনীতিবিদ হিসাবে? অবনতি মানে কি? চরম অবনতি। এবং বর্তমান ইন্টারিম সরকার বা ইউনুস সরকারের যেই বড় বড় যে কয়েকটা ব্যর্থতা, তার মধ্যে একটা ব্যর্থতা যে আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণে রাখতে পারেই নেই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে সক্রিয় করতে পারেনি। এই ব্যর্থতা তাদেরকে মেনে নিতে হবে এবং এর দায়ও তাদেরকে নিতে হবে। আমি এই কথাটা খুব দৃঢ়তার সাথে বলবো যে আসলে সন্ত্রাসী, চাঁদাবাজি যারা এই ধরনের পৈশাসিকতা দেখাতে পারে, এদের কোনো দল হয় না। এরা সন্ত্রাসী, এরা চাঁদাবাজ। এই জন্য দলের দিকে না তাকিয়ে কে সে কোন দল করে বা না করে, আদৌ জানি না তারা এমনিই তারা ডাকাত কিনা, এগুলো দেখার বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা সক্রিয় হন, আত্মবিশ্বাসী হন এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখাই তো আপনাদের কাজ। আইন শৃঙ্খলাই হাতের মুঠো থেকে চলে যাচ্ছে, মানুষ এভাবে নির্যাতিত হচ্ছে, চাঁদাবাজি চাঁদাবাজি করবে, চাঁদা না দিলে আবার কি এভাবে পৈশাসিকতা দেখাবে। এটা তো একটা ভদ্র মানুষের দেশ, এটা তো কোনো জঙ্গল না। বিধায় এটা প্রশাসনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এবং তদন্ত করে বের করতে হবে। যেহেতু হাজার হাজার মানুষ দেখেছে, এটা লোক সম্মুখেই কাজ করেছে, মনে হয় না তাদেরকে বের করা খুব বেশি কঠিন হবে। পুলিশ প্রশাসন সক্রিয় হলে এটা 24 ঘন্টায় কি তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব। আমি এই ঘটনার তীব্রতর ঘৃণা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হোক, আইনের আওতায় নিয়ে আসা হোক। আরেকটি বিষয়, জুলাই ঘোষণাপত্রে হেফাজতকে মাইনাস করা হয়েছে।
এটি নিয়ে অনেকেই ক্ষোভ ঝাড়ছেন, বিশেষ করে হেফাজত নেতাকর্মীরা। এ বিষয়ে আপনারা অন্তর্বর্তী সরকারের কোনো তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা, বা আপনারা এই বিষয়ে কি আন্দোলনে যাবেন কিনা? যে কোনো জিনিসই আসলে প্রথমেই তো আর আন্দোলনে যাওয়া হয় না, এটা একটা নেগোসিয়েশনের পদ্ধতি আছে, নেগোসিয়েশন হবে, হচ্ছে অলরেডি এখানে কি হচ্ছে, এবং এরকম খারাপ এবং খুব ব্যাড একটা এক্সাম্পল তৈরি করে গেল এই সরকার, যে এই ঘোষণাতে না পিলখানাকে মূল্যায়ন করা হলো, না শাপলা চত্বরের ট্র্যাজেডিকে মূল্যায়ন করা হলো, এগুলা কি যেভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এতে এই জুলাই ঘোষণা এটা সার্বজনীনতা হারালো। এই গ্লানিও এই সরকারকে বয়ে চলতে হবে, যতদিন তারা বেঁচে থাকবে ততদিন এই গ্লানি বয়ে চলতে হবে। আমরা কিন্তু আমাদের দাবি একসময় ঠিকই আদায় করে নেব। এখানে সন্নিবেশিত হবে শাপলা, এখানে সন্নিবেশিত হবে কি আপনার পিলখানার হত্যাকাণ্ড, এগুলোই যদি বাদ দেন তাহলে কাদেরকে আপনি শহীদ বলবেন? ওদের এই ত্যাগের উপরে, তাদের রক্তের উপরে, তাদের জীবনের উপরে ভর করেই তো 24 রচিত হয়েছে। তাহলে 24কে শুধু আলাদাভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, তা আগেরগুলো ভুলে যাবেন। একটা মানুষ 20টা লোকমা একসাথে প্লেটের মধ্যে থাকে, 15-20 লোকমা ভাত খেলে তার পেটটা ভরে। আপনি বলবেন শেষ লোকমাটা দিয়ে পেট ভরছে, আগেরগুলোর কোনো অবদান নাই। এই বোকামি যারা করতেছে বা করে ফেলছে অলরেডি, আমি এখনো বলবো শুভবুদ্ধির উদয় হোক, ইউনিট সরকার যে কোনো নাকি খত দিয়ে হলেও এটাকে সসম্মানে আবার এগুলোকে মূল্যায়ন করা হোক, তাদেরকে সন্নিবেশিত করা হোক, এই দাবি আমি জানাবো। বাকি হেফাজত তো আর কোনো ব্যক্তির দল না, এটা তো হলো অনেক মানুষের সমষ্টির নাম হলো হেফাজত ইসলাম। বিধায় সকলের সাথে আলোচনা করে স্টেপ বাই স্টেপ এটাকে আন্দোলন করতে হবে, না নেগোসিয়েশনের মধ্যেই নিজেদের পাওয়ারকে আরো জোরালো করা হবে, এটা সামনের অল্প সময়ের মধ্যেই সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি অতি সম্প্রতি হেফাজতে ইসলামের যিনি আমির রয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, উনি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে বলেছেন যে জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়, তারা কাদিয়ানির চাইতেও নিকৃষ্ট। এটা কি আসলে ওনার ব্যক্তিগত মতামত, নাকি হেফাজতের মতামতটা কি দলীয়ভাবেই, নাকি ওনার ব্যক্তিগত? এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। এটা উনি অবশ্য হেফাজতের পরিচয় তো উনি দেননি, উনি ব্যক্তি হেফাজতের মতো আরেকটা প্রতিষ্ঠান, এত বড় ব্যক্তি বিধায় ওনার ব্যক্তিগত মতামত আর লক্ষ লক্ষ ওনার মতো আছে যাদের মতামত এমন, এটা হয়তো উনি খুব নির্ভীকভাবে কথাটা স্পষ্টভাবে বলেছেন, অনেকেই বলেন না। বাকি এটা হেফাজতে ইসলাম এই ধরনের রাজনৈতিক ময়দানে এগুলো আলোচনায় অভ্যস্ত না, আর এগুলো বলতেও চায় না। হেফাজতের আমির যা বলছেন তার সাথে ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে যে তার সাথে একমত। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। ধন্যবাদ আপনাকে।